আমন্ত্রণ। পুরো বিশ্ব আজ আক্রান্ত ভয়ঙ্কর এক মহামারীতে। এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 3,71,00,000-এর কাছাকাছি। প্রাণহারি ছাড়িয়েছে 10,74,000। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1,203 জন, আরও 23 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির সামনে থেকে যারা মোকাবেলা করছেন সেই সব চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী, পুলিশ, মাঠ প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যারা যেখানে রয়েছেন নিজেদের দায়িত্বগুলো পালন করছেন, তারা আমাদের সাংবাদিকরা এবং আমাদের স্বেচ্ছাসেবকরা, আমাদের ফ্রন্টলাইনার্স, তাদের অভিবাদন জানাতেই যমুনার এই আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মহসিনুল হাকিম। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের ফ্রন্টলাইনারদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মাশফাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গাবালী, পটুয়াখালী, একদম উপকূলের একটি উপজেলা। রয়েছেন সালেহ নোমান, প্রধান উদ্যোক্তা, বয়স্ক ও শিশু সেবা কেন্দ্র সন্দ্বীপ, তিনি একজন সিনিয়র সাংবাদিকও। রয়েছেন সুব্রত কুমার সরকার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর, এবং রয়েছেন রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনার্সে। শুরুতেই একটু রাঙ্গাবালী চলে যেতে চাই। মোহাম্মদ মাশফাকুর রহমান রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গাবালী, একদম উপকূলের একটি জনপদ। আপনি যেখানে কাজ করছেন সেই জনপদে আসলে চলাফেরাটাই যেখানে চ্যালেঞ্জ, চারপাশে লবণ পানি, সেখানকার মানুষদের আসলে কর্মসংস্থানের যে বিষয়টি সেটিও সাগর কেন্দ্রিক, নদী কেন্দ্রিক, বিশেষ করে আপনার একদম দক্ষিণ জনপদগুলো। তো এই যে চ্যালেঞ্জিং একটি জায়গা, সেই জায়গায় এই করোনাকে মোকাবেলার শুরুটা কেমন ছিল? মূলত আমাকে শুনতে পাচ্ছেন তো? না জি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হলো রাঙ্গাবালী আমাদের এই দেশের অন্যান্য উপজেলা চেয়ে আপনি বলছিলেন যেমনটা, যে কিন্তু একটি দ্বীপ উপজেলা এবং একদম মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা আগুনমুখা নদীর দ্বারা, এবং এই আগুনমুখা 7 কিলোমিটার প্রায় আছে, এবং এটা পার হয়ে যেতে হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ যে রাঙ্গাবালীতে কিন্তু হসপিটাল নেই, মানে উপজেলা হসপিটাল কমপ্লেক্স নেই। জি, এটা তো নতুন উপজেলা, মানে নবীনতম উপজেলা সম্ভবত। হ্যাঁ, 2012 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। 2012 সালের 25 ফেব্রুয়ারি। জি। আবার রাঙ্গাবালীতে আরেকটা বিষয় হলো যে রাঙ্গাবালী 1,48,000 মানুষের বাস এবং প্রায় 472 বর্গ কিলোমিটার জায়গা। এখানে 80% মানুষ ফিশিং এর উপর নির্ভর করে মূলত জীবনযাপন করে। এবং এই একটা ভূখণ্ড যে ব্যাপারটা তা নয়, কারণ রাঙ্গাবালী মূল ভূখণ্ডে হচ্ছে 3টা ইউনিয়ন আছে, তার ভিতরে আবার ভিন্নতা আছে। আবার একটা উপজেলা, একটা ইউনিয়ন, চরমন্তাজ ইউনিয়ন, নাম উপজেলা, এটা আবার রাঙ্গাবালী মূল ভূখণ্ড থেকে 7 কিলোমিটার ভেতরে দক্ষিণে। আবার আরেকটা ইউনিয়ন আছে যার নাম হচ্ছে চালিতাবুনিয়া। আরেকটা আগুনমুখার অপর পাশে। হ্যাঁ, তো এই জায়গাগুলো, প্রতিটা জায়গাকে রিচ করা এক। 2 নাম্বার হলো, যেহেতু এখানকার মানুষের সাক্ষরতার হার কম এবং ফিশিং এর উপর নির্ভরশীল, সুতরাং তাদেরকে সায়েন্টিফিকলি এই বিষয়টা বোঝানো যে করোনা ভাইরাসটা কি, এটা কিভাবে ছড়ায় এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি, কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল, যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বন্ধ ছিল, সেহেতু মানুষ কিভাবে খাবে, তারা কিভাবে খেয়ে বাঁচবে, তাদের জীবিকা কিভাবে চলবে। তো প্রচুর ফোন আসছিল, প্রচুর মানুষের ত্রাণের প্রয়োজন ছিল, সেটা আবার খুব ভালোভাবে প্রকৃত প্রাপ্য মানুষের কাছে সেটা সঠিকভাবে প্রক্রিয়ায় মোতাবেক পৌঁছে দেওয়ার যে চ্যালেঞ্জ, এটা আরো বড় চ্যালেঞ্জ ছিল। আর আরেকটা ব্যাপার হলো যে শুধু আমার কাছে ত্রাণ আছে, বাট সেটা পৌঁছে দিতে গেলে আপনি আগেই যেমনটা বলছিলাম, প্রায় 7 কিলোমিটার দূরে আমাকে ওই নদীতে বা সাগরের ভেতরে দ্বীপে গিয়ে দিতে হয়। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর আরেকটা সবচেয়ে বড় যে সমস্যাটা, যেটা প্রথমেই বলছিলাম, যে এখানে যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই,
সেহেতু আমাকে গলাচিপা উপজেলার উপর নির্ভর করতে হয়, নির্ভর কারণ করতে হয়। এটা 2012 সালে গলাচিপা উপজেলা থেকে এটা পৃথক হয়েছিল, আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসাবে এটা ইমার্জ করেছিল 2012-এ। তো তারপরে এখানে কমপ্লেক্স না থাকার কারণে আমি একটু টেনশনে ছিলাম যে যদি কেউ আক্রান্ত হয় হুট করে আমি তাদেরকে কিভাবে পৌঁছাবো, কারণ জি। আমার মূল হেডকোয়ার্টার থেকে ওই আগুনমুখা নদী পর্যন্ত 11 কিলোমিটার, 8 কিলোমিটার, আবার আগুনমুখা নদী পার হতে প্রায় 45-50 মিনিট সময় লাগে। জি। আবার ওই আগুনমুখা পার হয়ে যে পানপুট্টি নামক জায়গা আছে ওখান থেকে গলাচিপা পর্যন্ত যেতে আমার প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তাহলে আমার টোটাল প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি একটু সুবিধা পেয়েছিলাম যে আমাদের জন্য মানে গলাচিপার যে স্পিড বোট সেটাকে আমরা ব্যবহার করেছি। আই মিন ওয়াটার অ্যাম্বুলেন্স, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরবরাহ করেছে, সেটা নিয়েছি। আমরা এ যাবৎকালে 76 জন কে টেস্টের আওতায় নিয়ে এসেছি, অর্থাৎ যাদের ভেতরে আমরা করোনার যে উপসর্গ ছিল তার ভেতরে মাত্র 7 জন প্রথমে পেয়েছিলাম, এর ভেতর 1 জন মারা গিয়েছিল, আর পরবর্তীতে আরো 4 জনকে আমরা পেয়েছিলাম। এখন এই মুহূর্তে ভালো সংবাদ হলো রাঙামাটিতে এই মুহূর্তে একজনও করোনা রোগী আক্রান্ত নেই, অর্থাৎ আমাদের টোটাল 12 জন আক্রান্ত ছিল। জি, তাহলে তো দারুণ একটি খবর, মানে ভালো খবর, যেটি একজনও আক্রান্ত নেই। আমাদের সঙ্গে থাকুন মোহাম্মদ মাশফাকুর রহমান। আমি ফিরবো আবার আপনার কাছে, আমাদের আরও অতিথি আছে, তাদের সঙ্গে একটু কথা বলে আসি। আমাদের সঙ্গে রয়েছেন সালেহ নোমান, প্রধান উদ্যোক্তা বয়স্ক ও শিশু সেবা কেন্দ্র, সন্দ্বীপ, চট্টগ্রাম। আপনার কাছে সরাসরি যাচ্ছি, কারণ হচ্ছে যে আপনার সঙ্গে আমি সন্দ্বীপ নিয়ে কথা বলবো। সন্দ্বীপ একটি একেবারে বিচ্ছিন্ন একটি দ্বীপ জনপদ এবং একটি উপজেলাও বটে, প্রায় 4 লাখেরও বেশি মানুষের বসবাস এখানে। আমি আপনার যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেটি নিয়ে একটু পরে আলাপে যাব। আমাকে ছোট করে একটু যদি বলেন, রাঙাবালির গল্প যেরকম শুনলাম, সন্দ্বীপেরও কি চিত্র এমনই নাকি এর চেয়েও ভয়াবহ? না, সন্দীপের ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেটা বলতে চাই যে আসলে সন্দ্বীপের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে রাঙ্গামাটির চেয়েও কিছুটা ভালো। ও সন্দ্বীপের বিশেষ করে প্রত্যেকটি ইউনিয়নের সাথে মোটামুটি একটি মানে ভালো সড়ক যোগাযোগ আছে। সন্দ্বীপের অভ্যন্তরে এই বিষয়টি আছে, কিন্তু সন্দ্বীপের একটি দুর্গম আরেকটি উপদ্বীপ আছে, উড়িষ্যা ইউনিয়ন। এটির সাথে সন্দ্বীপের সাথে একটু দূরত্ব আছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ নদী পথে। ওই ইউনিয়নে প্রায় 40,000 বসতি আছে, 40,000 মানুষের বসতি আছে, যেখানে ত্রাণ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পৌঁছানো খুব দুরূহ। বিশেষ করে নদী পথে এইটি পৌঁছাতে হয়, এবং বিশেষ করে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকাতে সেটি আরো একটু দুরূহ। এবং সম্প্রতি প্রচলিত যে নৌপথ ছিল সন্দ্বীপের সাথে উড়িষ্যার যে যাতায়াতের, সেটি আসলে একটু সমস্যাপূর্ণ হয়ে গেছে, কারণ ওই যে নৌপথ ছিল সেই নৌপথে কিন্তু চর জেগে গেছে, তার ফলে অনেক দূর ঘুরে ঘুরে বিশেষ করে ছোট ছোট খাল ধরে, ছোট ছোট পানির ধারা ধরে যেতে হয়। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, যেটি সন্দ্বীপের সাথে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ড চট্টগ্রামের যোগাযোগটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে হয়ে গেছে, কারণ ভালো কোনো যোগাযোগ অবকাঠামো না থাকাতে এবং ভালো কোনো নৌযান না থাকাতে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। বিশেষ করে সন্দ্বীপে আমি একটু কোভিডের যে বিষয়টি আমি সেটি একটু বলতে চাই। সেটি হচ্ছে সন্দ্বীপে প্রায় 440 জনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার মধ্যে 80 থেকে 90 জনের মতো করোনা পজিটিভ হয়েছে, এবং এর মধ্যে 3 জন মারা গেছেন। আর অনেক বিশেষ করে 20 থেকে 30 জন রোগীকে কিন্তু সন্দ্বীপ থেকে খুব ক্রিটিক্যাল অবস্থায় চট্টগ্রাম পাঠাতে হয়েছে নৌপথে। এখানে একটা জিনিস বলে রাখি যে সন্দ্বীপের নৌ অ্যাম্বুলেন্স, সন্দ্বীপে 2টি নৌ অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কোনো নৌ অ্যাম্বুলেন্স, একটা নৌ অ্যাম্বুলেন্সে কিন্তু কার্যকর না, কারণ ওখানে একটি নৌ অ্যাম্বুলেন্স ইতিমধ্যে বিকল হয়ে গেছে। আরেকটি নৌ অ্যাম্বুলেন্স মোটামুটি ভালো থাকলেও ড্রাইভার এবং অন্যান্য বিশেষ করে জনবলের অভাবে সেটিও কিন্তু পরিচালিত হচ্ছে না, সেটিও কিন্তু মানুষের কোনো রোগী পরিবহনের কোনো কাজে আসছে না। তো সেক্ষেত্রে মানুষকে একান্ত নির্ভর করতে হয় যে নৌ রুটে, বিশেষ করে কুমিল্লা গুপ্তছড়া ঘাটে আমাদের যে নৌ, বুঝতে পারছি আমাকে স্পিডবোট এবং বুঝতে পারছি। এমন পরিস্থিতিতে আমাকে একটু বলবেন সালেহ নোমান, যে যদি একজন ধরেন যে কমপ্লেক্স এলাকা রয়েছে আপনাদের একদম কেন্দ্র, সেখান থেকে একজন রোগীকে যদি চট্টগ্রামের কোনো হাসপাতালে নিতে হয়, কোভিড রোগীকে, তাহলে কতক্ষণ সময় লাগে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে?
না আসলে সেই সময়টি হয়তো বেশি 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগতে পারে আচ্ছা, সর্বোচ্চ। যদি সবকিছু ঠিক থাকে, যদি ঠিকঠাক থাকে আর যদি কি। সবকিছু ঠিক থাকে এই তবে নৌপথের বিশেষ করে সমুদ্র যদি যদি সমুদ্র স্বাভাবিক উত্তাল না থাকে। থাকে, জি, যে জি বুঝতে সমুদ্র পারছি। যদি উত্তাল না থাকে, সমুদ্র যদি স্বাভাবিক থাকে এবং নৌযান যদি অ্যাভেলেবেল হয়। অ্যাভেলেবল থাকে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে কারণ যখন কোনো আ আ রোগী যখন যখন কোনো রোগী যখন পরিবহন করতে হয়, তো বিশেষ করে কোভিড রোগী, তখন কিন্তু একটি স্পিড বোট, জি, ইন্ডিভিজুয়াল একটি স্পিড বোট ভাড়া করতে হয়, যেটির ভাড়া ৬ থেকে ৫ থেকে ৬-৭ হাজার টাকার শেষ টাকা। ভিতরে বুঝতে যা পারছি। হয় আছে এরকমই। এটি ভীষণ কিন্তু ব্যয়বহুল, আরো ব্যয়বহুল তো হ্যাঁ, বটেই। জি, আমাদের সঙ্গে থাকুন সালেহ নোমান। আপনার কাছে ফিরব। সুব্রত কুমার সরকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং জানতে চাইছি সেটি হচ্ছে যে নিশ্চয়ই বন্যার পানি এখনও সেখানে রয়েছে। এই পরিস্থিতিতে আপনারা দৈনন্দিন যে কাজ, কৃষি নিয়ে যে কাজগুলো, সেগুলো কি করে সামলাচ্ছেন? বিশেষ করে কৃষি সম্পদ তো নিশ্চয়ই হুমকির মুখে এখন। তো ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন আর কি, যে বন্যাকালীন আসলে আমাদের নাটোর জেলা উজানের পানি এবং অতিবৃষ্টির কারণে গত 21 তারিখ থেকে আমাদের বন্যা দেখা দেয় এবং তার মধ্যে আসলে আমাদের এই অক্টোবরের সেপ্টেম্বরের শেষের দিকে বন্যার পানি 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তার ফলে আমাদের যে নাটোরের আপনার চলনবিল অধ্যুষিত 3টি উপজেলা, একটি নলডাঙ্গা, সিংড়া এবং গুরুদাসপুরে, তার মধ্যে সিংড়াতে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয় এবং বাঁধ ভেঙে যায়। গরু বাছুর পশু পাখি বিভিন্ন ভাবে আপনার বন্যায় কিন্তু আক্রান্ত হচ্ছে। তো তারপরে আমাদের এই বন্যার পানি কিন্তু এখন কমতে শুরু করেছে। আমাদের যে সমস্ত এলাকা রোপা আমনের প্লাবিত হয়েছে, হয়েছে সবজি এবং হয়েছে মাছপান, এই সমস্ত আমাদের দেরিতে বন্যার কারণে যে সমস্ত ফসলের ক্ষতি হয়েছে, সেই ফসল কিন্তু পুনরায় রোপা আমন দেওয়া, পুনর্বাসন করা অথবা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। জি, তবে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষককে সরাসরি এবং আমাদের মাঠ কর্মীদের মাধ্যমে পরামর্শ দিচ্ছি যে তারা বন্যার পানি কমার সাথে সাথে আমাদের যে সমস্ত বাড়ি সরিষার জি, কিছু জাত আছে, রবি শস্য স্বল্প আর কি। স্বল্প স্বল্প মেয়াদি, জি, বিশেষ করে আপনার বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 17, বিনা 9, এই সমস্ত জাতের সরিষা দিয়ে যদি আমরা বন্যার পানি নামার সাথে সাথে অন্তত 50 to 60% জমিতে শস্যের আবাদ করে জি, তারপরে সেই শস্য তোলার পরে আমরা বোরো ধানে চলে যাব। অর্থাৎ আমরা বোরো ধানের আগে বাড়তি একটি ফসলের সুবিধা নিব, যদি আমার পরবর্তীতে পানি আর না বাড়ে এবং বৃষ্টিপাত না হয়, তাহলে পরে এই কাজটি জি। আমরা করতে পারবো এবং কৃষককে কিছুটা আমরা যে আর্থিক ক্ষতি সুবিধা ক্ষতি পুষিয়ে সেটি দেওয়ার দিতে একটা পারবো। সুযোগ হবে হয়তো। অনেক ধন্যবাদ আপনাকে সুব্রত কুমার সরকার, আমাদের সঙ্গেই থাকুন। আসলে কৃষির যে কর্মকাণ্ড, কর্মযজ্ঞটি, এটি আমাদের কোভিড আসার শুরু থেকেই সেই ব্যবস্থাপনাটি আসলে খুব সুষ্ঠুভাবে করছেন আপনারা, এবং সেই কারণেই আমাদের কিন্তু আজকে যদি বলি যে কৃষকদের যে ব্যস্ততা সেটিও শেষ হয়নি, একই সঙ্গে আমাদের যে পণ্যগুলো পাওয়ার কথা শহরে বসে, সেই জায়গাটিতেও কোনো সমস্যা হয়নি। আমরা আসলে রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। তিনি উপজেলা কৃষি কর্মকর্তা, খুলনার বটিয়াঘাটার। ইন্টারনেট সংক্রান্ত জটিলতার কারণে হয়তো একটি বিরতির পর এসে আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফ্রন্টলাইনার্সরা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটি বিরতির পর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্টলাইনার্সে। আমরা এই অনুষ্ঠানে আসলে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেই মানুষদের গল্পগুলো শোনার চেষ্টা করি, আপনাদের শোনানোর চেষ্টা করি, যারা সামনে থেকে এই কোভিডকালীন সেবাগুলো দিয়ে যাচ্ছেন,
তারা আমাদের ফ্রন্টলাইনার্স। আমি যার সঙ্গে কথা বলার চেষ্টা করেও পারিনি ইন্টারনেট সংক্রান্ত জটিলতার কারণে, তার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি। রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা। আপনার কাছে জানতে চাই, আপনাকে আগে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই এই কোভিডকালীন উপকূলীয় এলাকার মানুষদের আসলে অনেক রকমের চ্যালেঞ্জ এমনিতেই থাকে। কোভিডকালে সেই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই অনেক বেশি ছিল। শুরুর দিকটা সামলেছেন কিভাবে? ধন্যবাদ যমুনা টিভি কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলেই চ্যালেঞ্জ ছিল উপকূলীয় এলাকার জন্য। বটিয়াঘাটা উপজেলাতে ঠিক এরকমই ছিল প্রথম দিকে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রণোদনা প্যাকেজগুলো ঘোষণা করছিলেন বিভিন্ন সময়ে, আমরা দেখেছি যে প্রত্যেক দিনই উনি ব্যক্তিগতভাবেই বারবার নির্দেশনা দিয়েছেন, কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, কৃষিতে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য বলেছেন, যার জন্য কৃষি বিভাগ কর্মীরা আরো তৎপর হয়েছেন এবং আমরা ওনার নির্দেশনা মোতাবেক, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সময় নির্দেশনা মোতাবেক আমরা করোনাকালীন বিভিন্ন কাজ করেছি এবং এই কাজ করতে গিয়ে আপনারা জানেন আমার অফিসেরও একজন করোনাতে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সুস্থ হয়েছেন। তো আমরা কখনো কাজের দায়িত্বে অবহেলা করি না এবং আমরা সবসময় সামনে এগিয়ে গিয়েছি দৃঢ় প্রত্যয় নিয়ে। তো যে কাজটি আমরা তখন করেছি, উপকরণ সরবরাহ ব্যবস্থা কৃষি ক্ষেত্রে এবং বীজ সরবরাহ ব্যবস্থা, এটা আমরা ঠিক রাখার চেষ্টা করেছি এবং ওই সময় বড় বর্তন চলছিল, যার জন্য বটিয়াঘাটা উপজেলা থেকে কিন্তু অনেক শ্রমিক প্রতিদিন গোপালগঞ্জ, বরিশাল, বাগেরহাট সহ বিভিন্ন জেলাতে কাজ করতে গিয়েছে। তো তখন পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার জন্য আমরা এখানে কাজ করেছি। আমি কৃষি অফিস থেকে প্রতিদিন প্রত্যয়নপত্র দিয়েছি শত শত কৃষককে এবং এই প্রত্যয়নপত্র নিয়ে তারা পরিবহন সমস্যার জন্য যাবে কিভাবে আমরা বাসও ঠিক করে দিয়েছি বাইরের দান শ্রমিক সরবরাহের জন্য। এবং সেই বাস যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় পুলিশ আটকিয়েছে তাদের, তখন আমি ফোন দিয়েছি তাদের যে আমাদের কৃষি শ্রমিক আমার কৃষি অফিসের প্রত্যয়ন রয়েছে, কাইন্ডলি তাদের ছেড়ে দিন। সেভাবে তারা বিভিন্ন জায়গায় ধান কাটতে গিয়েছে। আর উপকূলীয় এলাকায় আরেকটি বিষয় হচ্ছে আমাদের এখানে বোরো এবং আমন যে আবাদটা হয় এটা একটু লেট, অন্য উপজেলা থেকে আমাদের বোরো আমন আবাদ লেট হয়। এই লেটের জন্য তারা আবার ওখান থেকে ধান কর্তন করে আবার যখন আমাদের উপজেলাতে বিভিন্ন শ্রমিক আসছে ধান কাটার জন্য, তখন স্থানীয় মানুষ কিন্তু অন্য ভাবে নিয়েছে যে তারা বাইরে থেকে আসছেন, না জানি কি অবস্থা। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যারা কৃষি শ্রমিক কোনো সমস্যা নেই এবং তাদের থাকার জন্য আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় স্কুলে জায়গা করে দিয়েছি, তারা সেখানে থেকেছে, তারা আলাদা থেকেছে, স্বাস্থ্যবিধি মেনে ধান কর্তন করেছে। আরেকটি বিষয় হচ্ছে আমার উপজেলায় তরমুজের আবাদ হয়েছে অনেক বেশি। একটি উপজেলা, একটি ইউনিয়নে শত শত কোটি টাকা তরমুজের বিজনেস হয়েছে। সেই তরমুজটা আসলে আমরা ঢাকা, রাজশাহী এবং বগুড়াতে প্রেরণ করেছি ঠিক একইভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যয়নপত্র দিয়ে। এবং ঢাকা থেকে যখন ব্যবসায়ীরা আসছে, তরমুজ ব্যবসায়ীরা, তাদেরকেও স্থানীয়রা কিন্তু ওইভাবেই দেখেছে যে বাইরে থেকে আসছে, ঢাকার লোক এখানে আসলে একটা ভয় কাজ করছিল আমার উপজেলার লোকদের মধ্যে। তো আমরা ঠিক একইভাবে তাদেরকে আইসোলেশন করে আলাদা স্কুলে রেখেছি এবং সেখান থেকে তারা তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে, আমার যে কৃষক গ্রুপ আছে, আমি কৃষক গ্রুপদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি, উপসহকারীদের সবসময় ট্যাগ করে দিয়েছি এবং এইভাবে আমাদের এই তরমুজগুলো কিন্তু নির্বিঘ্নে কৃষক বাজারজাত করতে পেরেছে এবং করোনাকালীন তরমুজের একটা ভালো দামও পেয়েছে কৃষকরা এবং তারা সবাই খুব খুশি। তারা দুশ্চিন্তায় ছিল প্রথমে। এবং একই সঙ্গে আসলে এই ব্যবস্থাপনাটি বেশ জটিল, একটি সমন্বয়েরও এক ব্যাপার থাকে কিন্তু। হ্যাঁ, তো সেই সমন্বয় সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি করে থাকেন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক করে থাকেন। একটু রাঙাবালিতে যাই, মোহাম্মদ মাশফাকুর রহমান রয়েছেন। আপনি বলছিলেন যে সেই জায়গাটিতে আসলে মৎস্যের সঙ্গে আসলে জড়িত 80% মানুষ। তো এই যে মানুষগুলো যে সাগরে গেছে সেই সময় তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং একই সঙ্গে তাদের আহরণ করা মাছ সেটি সারা দেশে পৌঁছানোর তো একটি বড় চ্যালেঞ্জ ছিল, সেটি কি করে মোকাবেলা করেছেন? শুধু একটু বলে রাখি, একটু আগে উনি বলছিলেন রাঙাবালিও কিন্তু তরমুজের জন্য বেশ বিখ্যাত। জি। রাঙাবালিতেও প্রচুর তরমুজ হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন যে বারবারই একটা কথা বলছিলেন যে 1 ইঞ্চি জমিও যেন আমাদের অনাবাদি না থাকে এবং কৃষি কার্যক্রম যেটা এবং কৃষকদের যে ফসল বা সেগুলোকে বাজারজাতকরণের ব্যাপারে আমরা শতভাগ ফ্যাসিলিটেট করেছি এবং আমি সৌভাগ্যবান যে আমার এখানে যে কৃষি দপ্তরে যে কর্মকর্তা কর্মচারী আছেন, দে আর ভেরি অ্যাক্টিভ এবং তাদের সাথে আমার সমন্বয় খুবই ভালো। ইভেন আমরা শুধু আশ্রয়নগুলোতেই আমি প্রায় 40,000 টাকা শুধু সবজির বীজ দিয়েছি। মানে আমি বোঝাতে চাচ্ছি
যে যাতে করে তাদের আঙিনাগুলো যেন খালি না ফাঁকা থাকে। হ্যাঁ, খালি না থাকে। এবং আমরা তরমুজগুলো আমরা যেটা করেছি যে যাওয়ার সময় আমরা যেতে দিয়েছি, কিন্তু আমরা যেখানে বার তৈরি করেছি সেটা হচ্ছে যখন ঢাকা থেকে আসার সময় ওই ট্রলারগুলোই তো আবার ব্যাক করে। জি তখন যে সমস্যাটা, তখন ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে অনেকেই এই এলাকার ওই তরমুজের ওই ট্রলারে আসে। জি। তখন আমরা তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়েছি এবং আমরা তাদেরকে ডিসকারেজ করেছি যে একই সাথে সবাইকে যেন নিয়ে না আসে। আর আরেকটা ব্যাপার হলো যে এই মৎস্যের যে ব্যাপারটা, এটা তো মূলত তাদেরকে আমি প্রায় 16,000 মাছ পুরা উপজেলায় বিতরণ করেছি প্রথম দিক থেকে। এবং আমি প্রতিটা বাজারে গিয়ে নিজে আমি প্রায় আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট ধরে ওই বাজারে যত মানুষ আছে সবার কাছে আমি বোঝাবার চেষ্টা করেছি যে কেন এটা করতে হবে। আমি সাবান বিতরণ করেছি, আমি তারপর লিফলেট বিতরণ করেছি, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। এবং তৃতীয়ত হলো যে যেহেতু আমি ন্যাচারালি প্রটেক্টেড, যেহেতু সাউন্ডেড বাই ওয়াচ, সুতরাং এই সুবিধাটা অ্যাডভান্টেজটা আমি পেয়েছি, সুতরাং এটাকে কাজে লাগিয়েছি। আমরা যদি ওই নৌপথে মূল ভূখণ্ড থেকে যে পারাপারের ব্যবস্থায় যদি আমরা একটা সুরক্ষার ব্যবস্থা রাখতে পারি, তবে কিন্তু আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত এমন কারো আসার পসিবিলিটি থাকে না। সেইটাকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করেছি। এ কারণে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রাঙামাটিতে ঢুকেছেই কম। বুঝতে পারছি। এবং সামনে যে সময়টি রয়েছে আমরা আশঙ্কা করছি যে এই শীতের সময় আবারও সেকেন্ড ওয়েভ আসতে পারে, সেই জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। সেই কথা শুনবো। একটু আরেকজন অতিথির সঙ্গে কথা বলে আসি, আমাদের সঙ্গেই থাকুন। আমি একটু নাটোরে যেতে চাই। নাটোরে রয়েছেন সুব্রত কুমার সরকার। আমি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে শুরুতে যেই ধাক্কার যে সময়টি, প্রথম ধাক্কার সময়টিতে কিন্তু আমাদের কৃষি সচল ছিল। আমি জানতে চাই কেমনভাবে সচল ছিল সেটি, কিভাবে আপনারা সেটি সচল রেখেছিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে নাটোরের বিশেষ করে আমি যদি বলি যে 8ই মার্চ থেকে যখন কোভিড শনাক্ত হয়, তখন থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বিষয়টি বলেছে যে 1 ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, তার ধারাবাহিকতায় আমাদের কৃষিমন্ত্রীর সহযোগিতায় আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মিলিয়ে যে কাজটি করেছি, আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু প্রথম দিকে হয়েছিলাম। যেমন কৃষিতে লকডাউন চলে না, যেরকম গম পাকলে গম কাটতে হবে, ধান পাকলে ধান কাটতে হবে। ঠিক আমি যদি একটি কথা বলি যে আমাদের নাটোর কলমবিল অধ্যুষিত, নাটোর জেলা কলমবিল অধ্যুষিত এলাকা, এখানে ব্যাপক বোরো চাষ হয়। এই বোরো চাষ যখন হলো, তখন বোরো ধান কাটা নিয়ে কিন্তু নাটোরের চাষিরা খুব উদ্বিগ্ন ছিল, আমরাও ছিলাম যে আপনার বিভিন্ন জেলা থেকে আমাদের এই কৃষি শ্রমিকগুলা ধান কাটার জন্য আসে। সেই ক্ষেত্রে আমরা কৃষিমন্ত্রীর পরামর্শ মোতাবেক আমাদের জেলা প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আমি আপনার যে সমস্ত জেলা থেকে আমাদের কৃষি শ্রমিকগুলো আসে, বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, বিভিন্ন জেলা প্রশাসক, ডিডি এগ্রিকালচার, পুলিশ সুপারের সাথে আমরা ভিডিও মিটিং এর মাধ্যমে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সেই সমস্ত লেবারকে নিয়ে আসছি এবং আমরা ধান কর্তনে কিন্তু আমরা শতভাগ আমরা সাকসেসফুল হয়েছি। বুঝতে পেরেছি। এবং উল্লেখ্য যে ওই সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের লোকজন এবং আমরা মিলে আমরা কৃষি শ্রমিকদেরকে স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, বুঝতে পেরেছি। তার প্রতিফলন আমরা দেখেছি, আসলে তার প্রতিফলন আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় কথা যে পুরো কাজটি আপনারা খুব সমন্বিতভাবে করেছেন। সামনে চ্যালেঞ্জের সময় আসছে আরও, সেই সময় আপনাদের আরও কাজ করতে হবে। শুনবো সেই প্রস্তুতির কথা। সালেহ নোমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চট্টগ্রাম থেকে। সালেহ নোমান একজন সাংবাদিক, আগেই বলেছি, এবং তিনি তার বাড়ি সন্দ্বীপ, এবং সন্দ্বীপে তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন যাদের মূল কাজ হচ্ছে, বেশ কিছু কাজ আছে, তার মধ্যে আমার চোখে পড়েছে সেটি হচ্ছে যে অক্সিজেনের ব্যবস্থা, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলবেন যে আপনি বয়স্ক ও শিশু সেবা কেন্দ্র যেটি চালু হয়েছে, সেই সংগঠনটি কিভাবে চলছে এবং কি সেবা দিচ্ছেন?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার মানে বিশেষ করে করোনা কোভিডের যে শুরুতেই ধাক্কা, যে মার্চ শেষ সপ্তাহ থেকে আমরা যে কোভিডের যে ধাক্কা আমাদের মধ্যে লেগেছে, প্রথম সবচেয়ে ভয় এবং আতঙ্কের বিষয় ছিল সেটি হচ্ছে যে চিকিৎসা সেবা আমাদের কতটুকু কি হবে। এ, কিন্তু একটা বিষয় ছিল যে হঠাৎ করে কিছু মানুষ যখন কর্মহীন হয়ে পড়লো, মানুষের মধ্যে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো বিশেষ করে সাধারণ জনগণ, সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা দায়িত্বশীল আছেন, সন্দীপের সংসদ সদস্য সহ আরো যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সবাই মিলে মানুষকে একটা জিনিস নিশ্চিত করার চেষ্টা করবে, সেটি হচ্ছে যে মানুষের খাদ্যের অভাব যাতে না হয়, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে পাওয়া যায়। আমরাও শুরুতেই বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি থেকে আমরা কিন্তু সন্দীপে আমরা প্রচুর আমাদের সংগঠনের থেকে আমরা প্রচুর মানুষকে খাদ্য সরবরাহ করেছি এবং মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছি। একটি পর্যায়ে যখন কোভিডের আক্রান্তের হার যখন বাড়তে থাকলো এবং চিকিৎসা নিয়ে একটা আতঙ্ক তৈরি হলো, পর্যায়ক্রমে জানা গেল যে কোভিডের আসলে যেমন কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে অক্সিজেন সেবাটা। জি তো সরকারি যে হাসপাতালগুলোতে আছে, সন্দীপের 3টি হাসপাতাল আছে সরকারি। একটি হচ্ছে 20 শয্যার হাসপাতাল, একটি 30 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি 10 শয্যার আরেকটি স্বাস্থ্য কমপ্লেক্স। তো জি। এর মধ্যে শুধু একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটিতে আসলে মোটামুটি মানের এক ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকলেও অন্য 2 হাসপাতালে তেমন জি। একটা চিকিৎসা ব্যবস্থা ছিল না। এর মধ্যে আরো প্রাইভেট 2টি হাসপাতাল ছিল। তো সবচেয়ে বড় যেটি ছিল যে মানুষের যে স্বাভাবিকভাবে মানুষ যখন অক্সিজেনের একটু প্রাপ্যতা সংকট ছিল, তো আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের সংগঠন থেকে আমরা যখন করলাম যে আমরা কিছু অক্সিজেন সরবরাহ করবো মানুষকে বিনামূল্যে, তখন সন্দীপের প্রবাসী যারা যুক্তরাষ্ট্র প্রবাসী যারা আছেন তাদের মধ্যে কয়েকজন আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং জি। চট্টগ্রামের একটি বড় স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা আকিব ফাউন্ডেশন, তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা জি। এই সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের যে সামর্থ্য ছিল সেই জি। সামর্থ্য দিয়ে আমরা সন্দীপের নাজিরহাটে আমরা সেটি নিশ্চয়ই দারুণভাবে কাজে লাগছে। এবং এই বিষয়ে আমার আরও কিছু জানার আছে যে স্বেচ্ছাসেবকদের কিভাবে আপনারা ব্যবস্থাপনাটি করছেন এবং এই অক্সিজেন সিলিন্ডারটির ব্যবহার কিভাবে করাচ্ছেন, এই বিষয়ে জানতে চাইব। একটু বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, ফ্রন্টলাইনার্সে আবার একটু বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্টলাইনার্সে। আমাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রন্টলাইনাররা যুক্ত রয়েছেন, তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করছি। শুরুতেই বটিয়াঘাটায় চলে যেতে চাই। খুলনার বটিয়াঘাটার তিনি রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে সামনের দিনগুলোতে বিশেষ করে শীত মৌসুমের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রবিউল ইসলাম? আমি শুনতে পাচ্ছি। জি, প্রধান চ্যালেঞ্জগুলো একটু ছোট করে বলবেন। হ্যাঁ, শীত মৌসুমে আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে আমন আবাদ হচ্ছে, এখানে একটু লেট ভ্যারাইটি আবাদ হয়ে থাকে এবং স্থানীয় জাতের আবাদ এখানে হয়ে থাকে। এটা দেরিতে হচ্ছে, যদি সামনে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন গতবার বুলবুল হয়েছিল, জি। তখন আমাদের ধানগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে, ইনশাল্লাহ আমরা আমন ধানের একটা বাম্পার ফলন পাবো এবং এখানকার কৃষকরা খুবই উপকৃত হবে। আর নিয়মিত আমরা রাত্রে আলোকপাত দিচ্ছি, প্রতি ব্লকে আলোকপাত সেট করছি যে কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, কারণ আমন আবাদের এবং নির্বিঘ্নে আমন ঘরে তোলার জন্য আমাদের সরকারি নির্দেশনা রয়েছে এবং আমরা মাঠে তৎপর রয়েছি। আলোকপাতের মাধ্যমে আমরা পোকামাকড় চিহ্নিত করার চেষ্টা করছি এবং কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে আছে এবং সকল উপসহকারী কৃষি অফিসার সবসময় কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে উপকূল মানে দক্ষিণ পশ্চিম উপকূল, যদি সুন্দরবন উপকূল বলি, সেক্ষেত্রে যেমন বুলবুলের কথা বলছেন আপনি, নভেম্বরে সেই ইয়েটি হয়েছিল গত বছর, এবছর সেই শঙ্কা রয়েছে। কিছুদিন আগে আমফানে আক্রান্ত হয়ে ছিন্নভিন্ন হয়েছে সেই জনপদ। আসলে সব কিছু মিলিয়ে করোনার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো একটা পরিস্থিতি এই উপকূলের। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিউল ইসলাম। আমি একটু নাটোরে চলে যেতে চাই। সেখানে এখনও আসলে বন্যার পানি নামছে। আমরা যেটা জানি সেটি হচ্ছে যে আসলে দীর্ঘমেয়াদেই উত্তরাঞ্চলে দেশের এই বন্যার মুখোমুখি আমরা, করোনার মধ্যে সেটিও একটি বড় দুর্যোগ। আমি আপনার কাছে জানতে চাই কৃষির প্রধান চ্যালেঞ্জগুলো সামনের দিনগুলোতে। সুব্রত কুমার সরকার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জি।
নাটোরের যে প্রধান চ্যালেঞ্জ সেটি হলো যে আপনি যেটা বলছেন যে বন্যার পানি এখনো নামছে। জি তো বন্যার পানি নামতে যদি দেরি হয় সেই ক্ষেত্রে আমার রবি ফসল কিন্তু কিছুটা সময় মতো আমরা রোপণ করতে পারবো না আর কি, বিলম্বিত জি হবে, এটি একটা বিষয়। আর আরেকটি বিষয় আছে, আপনার হয়তো স্মরণ আছে যে গত বছরে আমাদের 24, 25, 26 অক্টোবর ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার কারণেও কিন্তু আমাদের রবি ফসলে বেশ বিলম্বিত হয়। তো বুঝতে সেই পারছি। ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আশঙ্কা করছি। পাশাপাশি আমাদের যে রোপা আমন ধান মাঠে আছে, জি সেখানে একটি বাদামি গাছ ফড়িংয়ের যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়, কারণ এই প্রকার ব্যাপক আক্রমণ হলে কিন্তু ফলন শূন্য হয়ে যায়, সেখানে মানুষ অনাহারে মরবে এবং পশু পাখিও কিন্তু সেই খড় খায় না, বন্ধ হয়ে যায়। জি সুতরাং সেই পোকা দমনের লক্ষ্যে আমরা এখন থেকে নিয়মিত মাঠ পর্যায়ে আমাদের বিভাগের বুঝতে পারছি। নির্দেশনা অনুসারে আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তাদের মাধ্যমে জি উঠান বৈঠক, আলোর ফাঁদ, তারপরে পার্সিং, এই সমস্ত লিফলেট বিতরণ, এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু নিয়মিত পরিচালনা করে যাচ্ছি, জি যাতে বুঝতে এই পারছি। প্রকার আক্রমণ দেখা দিলেই আমরা তাৎক্ষণিক দমন ব্যবস্থা নিতে জি পারি এবং আমাদের ফসল যেন সঠিকভাবে ঘরে তুলতে সুরক্ষিত পারি। থাকে। অসংখ্য ধন্যবাদ সুব্রত কুমার সরকার। আসলে আপনি এবং আপনার পুরো টিম, পুরো সারা দেশের কৃষি কর্মকর্তা বা এই বিভাগের সঙ্গে জড়িত যারা রয়েছেন মাঠ পর্যায়ে, তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং নিশ্চয়ই আপনারা অভিবাদন পাওয়ার মতোই কাজ করছেন। স্যালুট জানাচ্ছি আপনাদেরকে, আমাদের সারা বাংলাদেশে যারা কৃষি কর্মকর্তা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালেহ নোমান, আপনার কাছে জানতে চাই, আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনার কাছে আবার আসলাম, একটু ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারটি বন্টন প্রক্রিয়াটি কি এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাটা আসলে খুব জটিল সময়ের সঙ্গে সঙ্গে, সেটি কিভাবে ম্যানেজ করছেন? আসলে সন্দীপের একটি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটি ভালো ইতিহাস আছে। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যায়ও কিন্তু সন্দীপের স্বেচ্ছাসেবকরা বেশ ভালো অবদান রেখে থাকেন। এক্ষেত্রেও সন্দীপের বিশেষ করে নাজিরহাট এবং ওই এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবক আছেন, আমি যাদের নাম উল্লেখ করতে চাচ্ছি তারা হচ্ছেন আব্দুল হান্নান তারেক, রাইদ হাসান শাকিল, তারপরে ফিরোজ খান পাবিল, এরকম আরো কয়েকজন আছেন। জি এবং স্থানীয় লোকজন, ইউনিয়ন পরিষদও কিন্তু সাহায্য সহযোগিতা করছে, বিশেষ করে বিতরণ করার ক্ষেত্রে। আমরা একটা সিস্টেম রেখেছি, আমরা বলছি যে যাদের সামর্থ্য আছে তারা এই অক্সিজেন সিলিন্ডার যিনি ব্যবহার করবেন উনি আবার এটাকে রিফিল করে আবার ওই এলাকায় আবার যথাযথভাবে আমাদেরকে ফেরত দিবেন, যাতে পরবর্তী আরেকজন এই অক্সিজেন সিলিন্ডারটা ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরকে আমরা বলছি যে না, আপনারা শুধু ব্যবহার করবেন, ব্যবহার করে আমাদেরকে আবার সিলিন্ডারটা ফেরত দেবেন এবং আমরা সেটা নিজ উদ্যোগে আবার সেটি আমরা রিফিল করে আমরা রেখে দিব। যদিও আমাদের সিলিন্ডারের পরিমাণ খুব বেশি না, কিন্তু এখন পর্যন্ত যতজন আমাদের সহযোগিতা চেয়েছেন এবং যতজন আমাদের অক্সিজেন সেবা প্রত্যাশা করেছেন, আমরা এখন পর্যন্ত সবাইকে আমরা দিতে পেরেছি। আশা করছি যে ভবিষ্যতেও আমরা যারা আমাদের এই সেবা চাইবেন আমরা দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। এবং সালেহ নোমান, আপনি আপনার মূল পেশার বাইরে গিয়ে এই যে একটি বিচ্ছিন্ন জনপদের মানুষের জন্য যেই বিষয়টি সমন্বয় করছেন, এবং বলতে হয় যে যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যেই স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, নিঃসন্দেহে সেটি অভিবাদন পাওয়ার যোগ্য, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের পুরো টিমকে স্যালুট জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি রাঙ্গাবালি চলে যেতে চাই, দেশের একেবারেই দক্ষিণ প্রান্তের একটি জনপদ রাঙ্গাবালি উপজেলা। বিচ্ছিন্নতাই আসলে যেই জায়গার স্বাভাবিক বিষয়। আমি জানতে চাই যে আসলে আমাদের ইউএনও সাহেব আছেন যিনি মোহাম্মদ মাশফাকুর রহমান, আমি মূলত জানতে চাই যে সামনে যে সেকেন্ড ওয়েভ, সেটি নিয়ে আমরা সবাই বেশ চিন্তিত। যদিও এখন আপনার ওই জায়গাটাতে সেরকম প্রকোপ নেই, কিন্তু এই শীতে যদি সেকেন্ড ওয়েভ আসে, আসলে মানুষের একরকমের কর্মসংস্থানে বের হওয়ার পর থেকে মানুষের মধ্যে কিন্তু একরকমের উদাসীনতা আমরা দেখছি। বিশেষ করে আমরা সবাই জানি ন্যূনতম মাস্ক পরতে হবে, কিন্তু সেটিকেও মানছি না আমরা। তো এমন পরিস্থিতিতে আসলে সামনে সংক্রমণের জন্য যে প্রস্তুতি থাকে, সেটি আসলে বাস্তবায়ন করতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিনা আপনাদের? অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জের মুখে আমাদের চ্যালেঞ্জ তো এরকম যদি সেকেন্ড ওয়েভ আসে, আমার চ্যালেঞ্জটা এখানে তো তিনটা। একটা হচ্ছে
কন্ট্রাক্ট ট্রেসিং করে মানে মানুষগুলোকে বের করা, কারণ এখানে হসপিটাল নেই, জি। সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে এবং ইউনিয়ন যে করোনা সংক্রান্ত কমিটি আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, তাদের মাধ্যমে আমাকে করতে হয়। অর্থাৎ কাকে টেস্টিং এর আওতায় আনতে হবে সেটাও আমাকে হেল্প করতে হয়। জি। আবার দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে যেহেতু এখানে দরিদ্রতার হার বেশি এবং প্রান্তিকের মধ্যে প্রান্তিক মানুষগুলো জি। এখানে বসবাস করে মানে চরে, তাদের কাছে আবার খাবার পৌঁছে দেওয়া। আবার থার্ড বিষয় হলো যে এই বিস্তারটা যেন না বাড়ে। সুতরাং এগুলো তো অবশ্যই চ্যালেঞ্জিং, তবে আমি আশাবাদী এ কারণে যে আমি ইতোমধ্যে যেভাবে সচেতনতা তৈরি করার জন্য জি। আমরা একদিক দিয়ে যেভাবে আমরা প্রচারটা চালিয়েছি, মাইকিং করিয়েছি, মানুষের মাঝে সচেতনতা তৈরি করেছি, আমি নিজে গিয়ে কথা বলেছি। অন্যদিক দিয়ে যেটা আমরা করেছি যে আমরা বাজারগুলোতে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্টও করছি, অর্থাৎ প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি যাতে করে মানুষকে একটু সচেতন করা যায় এবং যাতে করে তারা উদ্বুদ্ধ হয়। কারণ আমাদের দেশের মানুষ একটু উদাসীন, তো মানে স্বভাবতই আইন ভাঙতে পছন্দ করে। তো সে জায়গাতে আমাদেরকে মোবাইল কোর্টের আওতায় অনেককে আনতে হচ্ছে, এটা সত্য। তো সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং সামনেরটা। এখন আরেকটি জিনিস একটু ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে সামনে আপনাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ আছে, যেহেতু 80% মানুষ সাগরে যান মাছ ধরতে এবং 14 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ জেলেরা সাগরে যেতে পারবে না। এই সময়টিতে যে ব্যবস্থাপনাগুলো থাকার কথা সেগুলো কি প্রস্তুত আছে কিনা? হ্যাঁ, আমাদের এটা শতভাগ প্রস্তুত আছে। কারণ হলো আমাদের ইতোমধ্যে গভর্নমেন্ট কিন্তু বরাদ্দ দিয়ে দিয়েছে। আমরা প্রতি যে জেলে আছে তারা প্রতি এই 20 দিনের জন্য তারা গভর্নমেন্ট এবং সবাই পাবে। আমাদের এখানে 13,800 জেলে আছে এই মুহূর্তে, একদম কার্ডধারী। এর বাইরে কমপক্ষে হয়তো 60-70-80,000 হবে, কিন্তু কার্ডধারী পরিবারের তো একজনের নাম দেওয়া যায়। এ কারণে আমরা সবাইকেই এই চাউল দিতে পারবে এবং সবার নামই ইনক্লুডেড আছে। সুতরাং আমার মনে হয় না যে সেই সময় তারা খাদ্য সংকটে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে উপকূলীয় জনপদের এমনিতেই চ্যালেঞ্জের কোনো শেষ নাই। আর এই মুহূর্তে আমি যদি বলি, আমরা যেখানে যেখানে কথা বললাম, সন্দ্বীপ বলি একটি বিচ্ছিন্ন জায়গা, আমরা যদি বলি নাটোর সেখানে বন্যা হচ্ছে, আমি যদি বলি খুলনার বটিয়াঘাটা সেখানে আমপান আঘাত করেছিল, সামনে আবার নভেম্বরে আরেকটি সামুদ্রিক দুর্যোগ আঘাত করার শঙ্কা থাকে, এবং মোহাম্মদ মাশফাকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার রাঙ্গাবালী, আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে অসাধারণ কাজ করছেন আপনারা। আবার একই সঙ্গে আমার খুব বলতে মানে বা শুনতে ভালো লাগেনি জিনিসটি, সেটি একটি উপজেলায় একটি হাসপাতাল নেই। আসলে এই জিনিসগুলোর সমাধান নিশ্চয়ই সংশ্লিষ্টদের মাথায় রয়েছে, সেগুলো করবেন এবং আমাদের ফ্রন্ট লাইনাররা এই করোনা কালে যে অবদান রাখছেন প্রত্যেককে সে কারণে আমাদের যমুনা টেলিভিশনের পক্ষ থেকে অভিবাদন জানাই, স্যালুট জানিয়ে শেষ করছি আজকের ফ্রন্ট লাইনার্স। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।